This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর বিকেল 5টে মানে আপনারা জানেন পাঁচ কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণগুলো খবর, খুব লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু প্রথমেই যে দিকে নজর রাখতেই হচ্ছে, আপনারা জানেন সে বিক্ষোভ বিএলও সিও দপ্তরের সামনে তৃণমূলপন্থী যারা বিএলও রয়েছে তাদের যে সংগঠন, সেই সদস্যদের বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি কিছুক্ষণ আগেও আপনারা দেখছিলেন। আরও একবার দেখাবো। মুর্শিদাবাদে মৃত বিএলও জাকির হোসেন তার পরিবারকে নিয়ে সিও দপ্তরের সামনে বিক্ষোভে তৃণমূলপন্থী বিএলওরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে ধর্না। অবশেষে মৃতের পরিবার সহ 7 জনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইওরা। সেই সময়কার ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি। সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। জাকির হোসেন, বিএলও জাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আজকে তাদের এই বিক্ষোভ, তুমুল ধস্তাধস্তি। কি অবস্থা করেছে এই মুহূর্তে আমার সহকর্মী সুজয় রয়েছেন, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভের ছবি কিছুক্ষণ আগেও দেখছিলাম। এখনো পর্যন্ত শেষ পাওয়া খবরে আমরা জানতে পেরেছি যে মৃতের পরিবার সহ 7 জনের সঙ্গে সাক্ষাৎ সিইওর। তারপর কি আপডেট? একেবারে দেখো, আমরা জানি আধ ঘন্টাখানেক আগে জাকির হোসেন অর্থাৎ নিহত যে বিএলও এবং বিএলও ঐক্য মঞ্চের যে 7 জন তারা পৌঁছে গিয়েছেন সিও দফতরে। সিওর সঙ্গে তাদের আজকে সাক্ষাতের কথা রয়েছে, সিও তাদের সময় দিয়েছেন এবং এই সাক্ষাতে জাকির হোসেনের পরিবার এবং বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে তাদের দাবি দেওয়া তুলে ধরা হবে। এবং সেই দাবিগুলি হলো, এক, যে সমস্ত বিএলও মারা যাচ্ছেন তাদের পরিবারের সঙ্গে ক্ষতিপূরণ দেওয়া, আর্থিক ক্ষতিপূরণ। একই সঙ্গে পরিবারের একজন সদস্যের, উপযুক্ত সদস্য, যোগ্য সদস্য, তাকে চাকরি দেওয়া এবং একই সঙ্গে যে তাদের কাজের দাবি এবং সময় বাড়ানোর সহ যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলো তাদের থাকছে। সেই সমস্ত দাবি নিয়েই আজকে তারা পৌঁছেছেন এবং দেখার কতক্ষণ পর তারা দেখা করার সময় পান, দেখা করে তারা কি বক্তব্য তাদের জানাতে পারেন এবং তারা যে দাবি দাওয়াগুলি জানাবেন তাদের মধ্যে কোন কোন দাবি দাওয়াগুলি মেনে নেওয়া হয় বা সিও তাদের সঙ্গে কথা বলে কি আশ্বাস দেন, কি জানান, সেটাই এখন দেখার। এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি এখন না থাকলে আমার সহকর্মী অমিতকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য। কিছু সময় আগেও যে অবস্থান বিক্ষোভটা চলছিল বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে, তারা এখন অবস্থানে না থাকলেও তারা প্রত্যেকেই রয়েছেন সিও দপ্তরের বাইরে এবং তারাও অপেক্ষায় রয়েছেন সিওর সঙ্গে দেখা করে আসার পর জাকির হোসেনের পরিবার এবং বিএলও ঐক্য মঞ্চের সদস্যদের সিও তরফ থেকে কি জানানো হয় এবং তারপরে তারা বেরিয়ে এলে তাদের সঙ্গে আলোচনা কি হলো তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত বিএলও ঐক্য মঞ্চ এবং তার যারা যে বিএলও মারা গিয়েছেন জাকির হোসেন তার সহকর্মীরা তারা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে, যেহেতু সেই বিক্ষোভকে কেন্দ্র করে একটা গোলমাল পাকাচ্ছিল, একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছিল, সে কারণে পুলিশ রয়েছে যথেষ্ট পরিমাণে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনিও সিও দপ্তরের ভেতরে প্রবেশ করেছেন, তিনিও সেখানকার পরিস্থিতি যাতে সেই ভেতরের কোনো রকমভাবে অশান্তি না ছড়ায় সেটা তারা দেখছেন। ফলে সব মিলিয়ে পুলিশের হস্তক্ষেপে আপাতত শান্তি রয়েছে, আপাতত বিক্ষোভ আপাতত সেখানে শান্তি রয়েছে। তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তার কারণ এই মুহূর্তে তাদের বৈঠক চলছে, কথা বলছেন সিইও জাকির হোসেনের পরিবারের 7 জনের সঙ্গে। পাশাপাশি আপনাদের আরও কয়েকটা বিষয় জানিয়ে রাখবো যে 24শে নভেম্বর তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের জেরে সিইও দপ্তরের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ কমিশনের তরফ থেকে আছে। শুধু তাই নয়, ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দেয় নির্বাচন কমিশন, কোনো দল যেন চাপ সৃষ্টি করতে না পারে। গতকাল তৃণমূলের প্রতিনিধি দলকে স্পষ্ট বার্তা দিয়েছে কমিশন। ব্যাক টু ব্যাক সেই খবর আমরাই ব্রেক করি। তারপরেও কমিশনের স্পেশাল টিম আসার মধ্যে, স্পেশাল টিম যে স্পেশাল 13 তাদের আজকে বৈঠক, সেই সময় সিইও দপ্তরের সামনে আজ আবারও বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওদের। আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা মৃতের পরিবারের সঙ্গে এখন কি করবেন? আমরা আন্দোলন করব, আমরা যাব ভেতরে। অবস্থান চালিয়ে যাবেন? অবশ্যই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়। গতকালকে আমাদের জাকির দা, আমার দাদা হচ্ছে, তিনি যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন। পরিবার তো আছে, আজকে পরিবারের সঙ্গে গোটা পশ্চিমবাংলার অসংখ্য বিএলও যারা আজকে বিএলওরা কাজ করছে বুথ লেভেল অফিসার হিসাবে, তারাও সঙ্গে আছে, কারণ তাদের উপরে এরকম মানসিক অত্যাচার নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি সঠিক
তদন্ত হোক, এসআইআর যদি করতে হয় সঠিকভাবে করুক, পরিকল্পিতভাবে করুক, আরো সময় নিয়ে করুক। এইভাবে অপরিকল্পিত এসআইআর চলতে পারে না। অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতারে এসআইআরের ভয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ সামনে আসছে। মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এসআইআরের ফর্ম পূরণ করা নিয়ে আতঙ্কে ভুগছিলেন মস্তুরা খাতুন। ফর্ম ফিল আপ করলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, এই আশঙ্কায় ভুগছিলেন ওই মহিলা। পরিবার বুঝিয়েছে, তাকে ফর্ম ফিল আপ করিয়েছে, এরপর তিনি তার আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন, এমনটা তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আর এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপি অভিযোগ করছে তৃণমূলই ভয় দেখিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। রাত্রে মানে ওই এসআই ফর্মের জন্য আতঙ্কি হয়েছিল, ওটা জমা দেবে না বলে। কালকে আমার বড় ননদ এসে জমা দিয়েছে, সেই জন্যে রাত্রেবেলায় ও যখন 3টে বাজছে তখনও আমাকে উঠাইছে। আমি উঠে তখন দেখছি যে ওর গোটা শরীর মানে পুরো একবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। কি মনে হচ্ছে আপনার? ওই এসআই ফর্মের জন্যে, এসআই ফর্ম যেদিন থেকে হয়েছে সেদিন থেকেই উনি আতঙ্কিত ছিলেন, মানে ভয়ে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কন্টনে মাল বন্ধ হয়ে যাবে, সেই জন্যে আর কি ওই আতঙ্কিত ছিল। ওই এসআইআর ফর্মে লেগে আমরা জমা দিলাম, আমাদের সাথে দিল না, দিব না, দিয়ে ওইটা কাল জমা দেওয়ায় কি বলছিল? কিছু এমনি বলে না, বলছে আমি তুবো না। দিয়ে বললাম যে তাহলে লক্ষ্মী ভাণ্ডার পাবি না, কন্ট্রোল পাবি না, তো ওটা জমা দিতে হবে না। ওটা না জমা দিলে তো ভোটার লিস্টে নাম থাকবে না, তা সব তো বন্ধ হয়ে যাবে। দিয়ে গায়ে তেল ঢেলে তাই মৃত্যু হয়েছে। আতঙ্কে ফর্ম ফিল আপ করার আতঙ্কে তিনি মারা গেছেন, গায়ে আগুন দিয়ে মারা গেছেন সঙ্গে। আমাদের দলের বিধায়ক, আমাদের দলের নেতৃত্বরা সেখানে আছে। আমি শুধু জানতে চাই নির্বাচন কমিশনের কাছে আর এত কত প্রাণ যাবে। যে কাজটা 2 বছরের, সেই কাজটা তড়িঘড়ি করে মাত্র 2 মাসের মধ্যে শেষ করতে গিয়ে প্রায় 45 জন মানুষ আজকে আত্মহত্যার পর বেছে নিল। আমি জানি না কত রক্ত আরও গেলে, আরও কত মানুষের জীবন গেলে এই বিজেপি আর এই নির্বাচন কমিশন এটা নিয়ে বন্ধ করবে। সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, আমরা শুনবো সরাসরি। সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, শুনবো, আপনাদের শোনাবো সরাসরি। কিন্তু এই মুহূর্তে আরও বেশ কিছু পরিস্থিতি, সেই পরিস্থিতির আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কিছুক্ষণ আগে আপনাদের জানালাম বাংলায় এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন যথেষ্টই করা। এসআইআরের কাজ দেখতে স্পেশাল টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমরা সেই খবরে থাকবো, তবে এই মুহূর্তে সরাসরি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। এই মুহূর্তে বিরাটিতে সংকল্প যাত্রা বিজেপির, সেখানে সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে তিনি কথা বলছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি সংকল্প যাত্রায় হাঁটছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি। বিরাটিতে পরিবর্তন সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার নিমতা থানা থেকে মিছিল। তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো বিজেপি নেতাদের বাড়ি ঘর হবে, সেটা হতে পারে না। সেই জন্য আমার মনে হয় যে মানুষের জীবনে যে পরিবর্তন, সেই পরিবর্তন আনার দায় বিজেপির, এবং বাংলার মানুষ সেই দায়িত্ব বিজেপির উপরে দেবে। বামের যখন শাসন চলছিল তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পরিবর্তনের ডাক দিয়েছিলেন, আপনারা পরিবর্তন ডাক দিচ্ছেন। আপনারা কি ধরনের পরিবর্তন? আমরা পরিবর্তন চাইছি, বাংলার মানুষের জীবনের পরিবর্তন, বাংলার শিল্পের পরিবর্তন, বাংলার কর্মসংস্থানের পরিবর্তন, বাংলার শিক্ষা জগতের পরিবর্তন। বাংলার শিক্ষা ব্যবস্থাকে এরা শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আমরা তার পরিবর্তন চাই। চলুন। আপনারা শুনছিলেন সরাসরি, এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি। আমার সহকর্মী অনন্ত সেখানে রয়েছেন। দমদম ব্যারাকপুর অর্থাৎ দমদম উত্তর শহরতলির যে মিছিল, পরিবর্তন মিছিল, সেই মিছিলে হাঁটছেন ডক্টর সুকান্ত মজুমদার, শিক্ষা প্রতিমন্ত্রী, সঙ্গে রয়েছেন জেলার সভাপতি চণ্ডীচরণ রায়। অর্থাৎ সেই পরিবর্তনের ডাক, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সেই প্রতিটিতে পরিবর্তনের ডাক বিজেপির তরফ থেকে। পরিবর্তন, সংকল্প পরিবর্তন যে যাত্রা, সেই যাত্রায় এই মুহূর্তে সরাসরি বিরাটিতে
সুকান্ত মজুমদার। সেই যাত্রা শুরু হয়েছে নিমতা থানা থেকে, বিজেপির এই মিছিল শুরু, সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রায় সুকান্ত মজুমদার সরাসরি আপনাদের দেখাচ্ছি সেই ছবি। কিছুক্ষণ আগেই তিনি বক্তব্য রাখলেন, কিছুক্ষণ আগে তিনি আমাদের বুমের সামনেই তিনি বললেন যে তারা পরিবর্তন চাইছেন। কিসের পরিবর্তন সে প্রশ্ন করে তিনি বললেন যে এখানকার এই বাংলার পরিস্থিতির পরিবর্তন চাইছেন তারা। আমার সহকর্মী অনন্তর সেখানে রয়েছেন, অনন্তর কাছ থেকে আরও একবার আমি জানতে চাইব। না, এই মুহূর্তে যোগাযোগ করা যায়নি, কিন্তু পরিস্থিতির ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। সেই ছবি আপনারা দেখছেন বিরাটি থেকে, নিমতা থানা থেকে শুরু হয়েছে তাদের এই সংকল্প পরিবর্তন যাত্রা। রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিছুক্ষণ আগেই আপনাদের যে বিষয় নিয়ে বলছিলাম এবার ডিটেলে বলবো, কারণ গতকাল আমরা ব্যাক টু ব্যাক সেই খবর সবার আগে ব্রেক করি। বাংলায় এসআইআর নিয়ে যথেষ্ট করা জাতীয় নির্বাচন কমিশন পরপর তাদের গতকালের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু আরও একবার সেই বিষয়টাকেই আরও পোক্ত করছে। এসআইআর এর কাজ দেখতে রাজ্য কমিশনের স্পেশাল 13 জন ইতিমধ্যেই চলে এসেছেন। সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার, তার নেতৃত্বে 12 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাবেন। আপনাদের এক এক করে আমি জানাবো। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দায়িত্বে আছেন স্মিতা পাণ্ডে, পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তীর দায়িত্বে মুর্শিদাবাদ, মালদা। রণধীর কুমার তিনি দেখবেন উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণের দায়িত্বে সি মুরুগান। আর অর্জুন তিনি যাবেন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। অন্যদিকে নীলম মিনা তিনি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দায়িত্বে। অশ্বিনী যাদব তিনি যাবেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। নিরঞ্জন কুমারের দায়িত্বে দার্জিলিং, কালিম্পং। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, স্পেশাল 13 তাদের কে কোথায় দায়িত্বে আছেন? আমি যথেষ্ট বেশ কয়েকজনের নাম আমি বললাম, কিন্তু আজকে তাদের যে মিটিং, সেই মিটিংয়ের এখনো পর্যন্ত কি কি নির্যাস সামনে আসছে, কি কি পদক্ষেপ, কিভাবে তারা মুভ করবেন, তাদের অপারেশনস কিভাবে তারা করবেন, এখনো পর্যন্ত কি কি জানতে পারছো? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে আমি বেঙ্গল চেম্বার অফ কমার্সের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর এখানেই কিন্তু আজকে প্রথম পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই বৈঠকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ আরও যে বাকি যে 12 জন পর্যবেক্ষক তারা যেমন উপস্থিত ছিলেন, তার পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল তিনিও ছিলেন। এবং তাদের এই যে বৈঠক, সেই বৈঠক শেষে যেটা ইতিমধ্যেই আমরা সূত্র মারফত জানতে পারছি যে আগামী সপ্তাহ থেকেই কিন্তু এই সুব্রত গুপ্তর নেতৃত্বে যে বিশেষ দল বা বিশেষ পর্যবেক্ষকরা তারা কিন্তু জেলায় জেলায় পৌঁছতে শুরু করবেন এবং সেখানে গিয়ে তারা কাজ শুরু করবেন। এবং সেক্ষেত্রে তাদের যে কাজ হবে, যেটা বিষয়ে আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারছি, বিএলওরা তারা যে ফিল্ডে কাজ করছেন, ভোটারদের বিস্তারিত তথ্য তারা সংগ্রহ করছেন, যেগুলো তারা সার্ভারে আপলোড করছেন, সেই আপলোড করা তথ্যের সঙ্গে হার্ড কপি অর্থাৎ যে ফর্ম, এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মের যে তথ্য সেটা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখা হবে। এবং তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে আরও যেটা তাৎপর্যপূর্ণ, দ্বিতীয় দফার যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে ভার্চুয়ালি, তাতে এই বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে সুব্রত গুপ্ত সহ 12 জন যে পর্যবেক্ষক তারা ভার্চুয়ালি সেখানে পার্টিসিপেট করছেন। অন্যদিকে মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচন কমিশনার তিনি তার দপ্তর থেকে ভার্চুয়ালি কানেক্ট করেছেন প্রত্যেকটি জেলার যারা জেলা শাসকরা রয়েছেন এবং ইয়ারওরা যারা রয়েছেন তাদের সঙ্গে। কিন্তু যেহেতু আগামী সপ্তাহ থেকেই, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই বিশেষ পর্যবেক্ষকদের দল তারা জেলায় জেলায় যাবেন, তার আগে জেলা শাসক এবং ইয়ারওদের সঙ্গে আজকের এই ভার্চুয়াল বৈঠক চলছে। এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে মূলত আরও যে বিষয়টা আমরা সূত্র মারফত জানতে পারছি যে মৃত ভোটারদের নাম যাতে কোনোভাবেই তালিকাতে না থাকে, সেই বিষয়টা নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হচ্ছে। এমনকি আগের যে বৈঠক সেখানেও এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আরও অন্যান্য বিষয় তো রয়েছেই। বেশ, এই অন্যান্য বিষয় জায়গায় সুপ্রিয় আমি আজকের দিনের প্রাসঙ্গিকতার নিরিখেই আমি প্রশ্ন করছি। আমরা দেখছি তৃণমূলপন্থী বিএলওদের তাদের যে বিক্ষোভ, সে বিক্ষোভে জাকির হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা বিক্ষোভ, সেখানেও সিইওর সঙ্গে এই মুহূর্তে তাদেরও বৈঠক চলছে। এবং একই দিনে প্যারালালি এই ইস্যুতেই যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার ধারণ করতে পারে। কিছুক্ষণ আগে আমরা বিক্ষোভের পরিস্থিতিও দেখিয়েছি। আজকে এই স্পেশাল 13-এর বৈঠকে এই বিষয়গুলোও কি কোনো না কোনোভাবে অ্যাড্রেসড হবে?
অবশ্যই দেখো, সমস্ত বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। এমনকি এই যে ভার্চুয়াল যে বৈঠক ইতিমধ্যেই প্রায় 15 থেকে 20 মিনিট আগে শুরু হয়েছে, যেটা 4:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, তার কিছু সময় পরে শুরু হয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। অর্থাৎ জেলায় জেলায় বিএলওদের যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, এমনকি যে অভিযোগ সামনে উঠে আসছে যে অতিরিক্ত চাপের কারণে বিএলওদের মৃত্যুর মতন ঘটনা ঘটছে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। তবে একেবারে জেলায় জেলায় পৌঁছে ফিল্ডে গিয়ে এই যে বিশেষ যে টিম, যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই এসআইআর প্রক্রিয়াকে যাতে আরো সুষ্ঠুভাবে কার্যকরী করা যায়, একেবারেই তাই। এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে তুলতে কোন কোন পদক্ষেপ করা যায় বা যাবে বা যেতে পারে, সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে স্পষ্ট নির্দেশ আসে, যে কোনো রাজনৈতিক দল তারা বিএলওদের ওপর চাপ, তাদের এসআইআর এর কাজে চাপ প্রভাব কোনোটাই করতে পারবেন না, সেই বিষয়গুলো একেবারে কড়াভাবে দেখা হবে বলে জানতে পারা যাচ্ছে। আর এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির একটা সংঘাতের আবহের মধ্যেই কিন্তু বিশেষ পর্যবেক্ষকের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল বিরোধী দলনেতা তিনি দাবি তুলেছিলেন কমিশন যেন তাদের নির্দেশিকা কার্যকর করতে ডিইও, ইআরও, এইআরওদের নির্দেশ দেয়। কমিশনের ঘাড়ে চেপে ভোট বৈতরণী পার করতে চায় বিজেপি। পাল্টা আবার তৃণমূল কংগ্রেস এই দাবি তোলে। একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান। কমিশন পাঠাতেই পারে যদি মনে করেন যে ভালো করে এই যে এক্সারসাইজ যেটা হচ্ছে এসআইআর করার জন্য। এখন বিজেপি তো মাঠে ময়দানে ছিল না, এসআইআর করার দরুন এবার তাদের জিনিসটা মানুষ বুঝতে পারছে যে এই হেনস্থার মুখে পড়েছে সমস্ত একটা মিথ্যে অভিযোগ যে আপনি আমি বাংলাদেশি, আপনি আমি ঘুষপেটি, আপনি আমি রোহিঙ্গা। এইটা মানুষ বুঝে গেছে যে এরকম একটা মিথ্যে অভিযোগে করেছে এবং এবার হতাশাগ্রস্ত এই জন্যে কারণ ওটা ওদের উপর ব্যাকফায়ার করে। তারা কি মনে করছেন অতিরিক্ত যে অফিসার আসার পরে তারা তাদের ভোটের বৈতরণী পার করিয়ে দেবেন? মনে করছেন তাদের জন্য তারা জিততে পারবেন? এটা কি? রাজ্যে আসা স্পেশাল অবজারভার টিমের নেপথ্যেও কিন্তু একটা টানাপোড়েনের আবহ রয়েছে। সূত্রের খবর, নবান্নের কাছে আমলাদের তালিকা চেয়ে পাঠিয়েছিল কমিশন, কিন্তু নবান্নের পাঠানো তালিকায় ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবরা। স্বাস্থ্য সচিব ছিলেন, তথ্য সংস্কৃতি সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ আমলার নাম ছিল সেখানে। রাজ্যের যুক্তি ছিল যে এরা প্রবীণ এবং অভিজ্ঞ, জেলার বিষয় ভালো বোঝেন তারা, কিন্তু কমিশন পাল্টা যুক্তি দেয় গুরুত্বপূর্ণ পদে থাকা আমলাদের অবজারভার পদে নিয়োগ করলে সরকারি কাজে বিঘ্ন ঘটবে, বরং কম গুরুত্বপূর্ণ পদে থাকা আমলাদের বেছে নেওয়াই যুক্তিসঙ্গত। আর তারপরে অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্তর নেতৃত্বে 13 জনের একটা টিম গঠন করে নির্বাচন কমিশন। স্পেশাল 13-এ কারা কারা রয়েছেন আপনাদের পরপর আমরা দেখাচ্ছি। আর অর্জুন 2010 ব্যাচের আইএএস সচিব, শিশু শিক্ষা সুরক্ষা কমিশন, তাদের পরিচয়। স্পেশাল 13 টিমে রয়েছেন রাজীব কুমার, 1997 ব্যাচের আইএএস, তিনি অতিরিক্ত ডিরেক্টর জেনারেল NSATI। স্পেশাল 13-এ রয়েছেন নীলম মিনা, যিনি 1998 ব্যাচের আইএএস, তিনি প্রধান সচিব, ক্রেতা সুরক্ষা দপ্তর, জেলা শাসক পদে ছিলেন তিনি। স্পেশাল 13-এ পরপর যারা যারা রয়েছেন আপনাদের তাদের পরিচয় জানাচ্ছি। অশ্বিনী কুমার যাদব, 2001 সালের ব্যাচের আইএএস, তিনি কমিশনার অনগ্রসর শ্রেণী কল্যাণ। এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরবো। কিছুক্ষণ আগেও বলছিলাম দেশ জুড়ে বদলে যাচ্ছে রাজভবনের নাম। বাংলায় রাজভবনের নাম বদলে হলো লোকভবন। রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা রাজভবনের। দেশ জুড়ে রাজভবনের নাম বদল হচ্ছে, বাংলা দিয়েই শুরু হলো। বাংলায় রাজভবনের নতুন নাম হলো লোকভবন। রাজভবনের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে এর আগেও আলোচনা চলছিল। কেন্দ্রের অনুমোদনের অপেক্ষা ছিল, সেই অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে রাজভবনের নতুন নাম ঘোষণা হলো। রাজভবন এবার থেকে লোকভবন।
বাংলা থেকেই শুরু হলো রাজভবনের এই নাম পরিবর্তনের নতুন রেওয়াজ। কেন্দ্রের অনুমোদন মিলতেই এই নতুন নাম, রাজভবনের নতুন নাম লোকভবন।